অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার অ্যাটিটিউডের তুলনায় বর্তমান সরকার যারা সরকার গঠন করেছেন, তারেক জিয়ার নেতৃত্বে যিনি সরকার গঠন করেছেন, তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ এবং যে সরকার, তাদের একটু সফট অ্যাটিটিউড আছে, কারণ তারা মধ্যপন্থার গণতন্ত্রে বিশ্বাস করে এবং তাদের একটা ঘোষণা আছে যে আমরা একটা মধ্যপন্থার গণতন্ত্রে বিশ্বাস করি এবং দেশে একটা গণতন্ত্র চলুক, দেশটা আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশের রূপান্তর, এটা তাদের একটা লক্ষ্য এবং ঘোষিত লক্ষ্য। সুতরাং এই লক্ষ্যে তারা সকল রাজনৈতিক দলকে সুযোগ দিবেন রাজনীতি করার জন্য এবং সেই সুযোগটা তারা অবারিত করবেন, এটা প্রত্যাশা করা যেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পূর্ণিয়ার ভিউ, আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে। আমাদের আজকের সম্মানিত অতিথি আপনারা দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব জনাব আবু আল শহীদ খান। জনাব আবু আল শহীদ খান, আপনাকে আমাদের লক্ষ্য দর্শকের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমরা আলাপচারিতা শুরু করতে চাই গত এক সপ্তাহ ধরে টক অফ দ্য কান্ট্রি এবং রহস্যময় একটু রহস্যময় টার্নিং স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্যের মধ্যে দিয়ে পুলিশ হত্যা জুলাই অভ্যুত্থানে 2024-এ এখন পর্যন্ত অফিসিয়ালি বলা হচ্ছে 44 জন পুলিশ ব্রুটালি তাদেরকে হত্যা করা হয়েছিল কোনো কারণ ছাড়াই। অনেক জায়গায় থানা ঘেরাও করে নৃশংসভাবে প্রেগনেন্ট পুলিশ সহ হত্যা করা হয়েছে। সেই আলোচনা বিএনপি গভর্নমেন্ট আসার পরে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে পত্রপত্রিকার খবর তিনি বলেছিলেন যে পুলিশ হত্যা তদন্ত। আমরা মিডিয়াতে স্ট্রং নিউজ দেখেছি, গভর্নমেন্ট সিগন্যাল দিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়েছে এই তদন্ত এবং মেসিভ তদন্তের জন্য। বাট স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল আবার বলেছেন যে এইটা জুলাই সনদ অনুযায়ী হবে, জুলাই সনদে একটা ইনডেমনিটি দেওয়া আছে। জিনিসটা আসলে কোথায়, কোথাও কোনো প্যাচ বা এটা নিয়ে অস্পষ্টতা কি ঘটছে আপনার মনে হয় জানাব আবু আল শহীদ খান? জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে এবং একটা ইন্ডিমেনিটিও দেওয়া হয়েছে যে এই আন্দোলনের সময়টা ওই 36 দিনের সময়টা যে ইন্ডিমেনিটি দেওয়া হয়েছে সেটা তো একটা আইন এখনো, তো সেই আইন আমরা অনুসরণ করতে পারি আপাতত যতদিন পর্যন্ত সেই আইনটা থাকবে। কারণ ইন্ডিপেন্ডেন্ট আইনের তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে এই দেশে, আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট আইন হয় আবার তা বাতিল হয়। সুতরাং ওই ইস্যুটা পরবর্তীতে আইনগতভাবে সমাধা করতে হবে। বাট ধরেন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সে সমস্ত হত্যাকাণ্ডের তো হত্যার তদন্ত হতে হবে, সেটা পুলিশ হোক, সেটা অন্য কেউ হোক, আর সাধারণ মানুষ হোক। হত্যাকাণ্ড, লুটপাট, আগুন, সন্ত্রাস, এইসব যা হয়েছে, মব সন্ত্রাস এবং 17 মাস ব্যাপী, তো এইসব বিষয়ে তো তদন্ত হতে হবে। আপনি যদি আইনের শাসন চান, আইনের শাসনে যদি আমরা বিশ্বাস করি, তাহলে তদন্ত হতে হবে। তদন্ত মানেই তো কাউকে ঝুলিয়ে দেওয়া না, তদন্ত মানেই তো কাউকে ফাঁসিয়ে দেওয়া না। এটার একটা নৈর্ব্যক্তিক এবং পুলিশের পক্ষ থেকে একেবারে আইন অনুযায়ী ন্যায় সঙ্গত ভাবে যা তদন্ত করা দরকার সেভাবে তদন্ত করবেন। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে, সেটাই হওয়া উচিত বর্তমান সরকারের স্ট্যান্ড। এবং বর্তমান সরকার হয়তো এখন যারা সরকার পরিচালনা করছেন তারা হয়তো এটা একটা সেন্সিটিভ বিষয়, এই জন্য তারা হয়তো এখনো ঠিক করতে পারছেন না যে তারা কিভাবে জিনিসটা এগোবেন। আমার মনে হয় যে সামনের দিনগুলোতে এটা আরো খোলাসা হবে। আপনি মব সন্ত্রাসের কথা বলছেন, ডক্টর ইউনূসের সময়ে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মব এবং মবের শিকার হয়ে মানুষ আক্রান্ত হয়েছে। ডক্টর ইউনূস সরকার বিদায় হওয়ার পরে তার দুর্নীতি, অনিয়ম, মব সন্ত্রাস, উপদেষ্টাদের বিভিন্ন অনিয়ম, রাষ্ট্রপতিকে ডক্টর ইউনূসের অপমান করা, উপদেষ্টাদের অপমান করা, ইভেন তো এখনো এনসিপি নেতা নাহিদ ইসলাম কনভেনার, সে এখনো বলছে রাষ্ট্রপতি ফেসিবাদের দোষর। রানিং রাষ্ট্রপতি আছে, তাকে বলা হচ্ছে ফেসিবাদ, তাকে অভিশংসনের কথা বলা হচ্ছে, তাকে গ্রেফতারের কথা বলা হচ্ছে। এই যে ইউনূস সরকার বিদায় হলো, ইউনূস সরকার বিদায়ের পর এই যে এত অভিযোগ, আমরা জানি যে দুর্নীতি দমন কমিশনে উপদেষ্টাদের নামে ইভেন চিফ অ্যাডভাইজার সহ, এক্স চিফ অ্যাডভাইজার সহ অসংখ্য অভিযোগ জমা পড়ছে। বাট আমরা খুব লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, মেইনলি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, তারা এইসব বিষয়ে খুব কথা বলে না। আমরা মিডিয়ায় দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, আমরা টক শোতে দেখি, প্রচুর অভিযোগ। মানুষ বসতেই সুযোগ পেলে, ইভেন পাবলিক মানুষ, সাধারণ মানুষ মুখ খুলছে তাদের অনিয়ম, দুর্নীতি, অপশাসন নিয়ে। দুঃশাসন, দম ফেলার সময় ছিল না। কিন্তু বড় রাজনৈতিক দলগুলো কারো কোনো এই বিষয়ে প্রতিক্রিয়া দেখি না। এইটার কারণটা কি, কেন মনে হয়? এটা কি ওনারা মনে করেন যে ডক্টর ইউনূসের শাসন খুব ভালো ছিল বা এরকম কিছু?
আপনার কি মনে হয়? রাজনৈতিক দলগুলো কি রেসপন্স করবে, তারা সেটা ভালো বিবেচনা করতে পারে। রাজনৈতিক দলগুলো রেসপন্স করাটা কি খুব যুক্তিসঙ্গত হবে কিনা এটা নিয়ে আলোচনা হতে পারে। কারণ আমরা এভাবে কখনো আলোচনা করি না। ধরেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্ত হবে বা তদন্তের জন্য দাবি আছে বা অভিযোগ দাখিল করা হয়েছে। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী কাছে হোক অথবা দুদকে হোক অথবা বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটি হোক বা আয়কর বিভাগে হোক। এটা একজন মানুষ বা অনেকেই এই ধরনের অভিযোগ দাখিল করতে পারেন। তারপরে সেই অভিযোগটা আসলে আইন অনুযায়ী তদন্ত হওয়াটাই বাঞ্ছনীয়। তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হবে। এই তদন্তকারী সংস্থাগুলোকে সেই স্বাধীনতা তো দিতে হবে এবং স্বাধীনতা নিশ্চয়ই তাদের আছে। আমরা পরে বুঝতে পারবো যে তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা। আপনি যেভাবে বলছেন যে রাজনৈতিক দলগুলোর কোনো রেসপন্স বা রিঅ্যাকশন নাই, এটা একদিকে তো আমি পজিটিভ ভাবেও দেখতে পারি যে তারা কোনো রেসপন্স রিঅ্যাকশন না করার ফলে তদন্ত আপনি তাদের মতো করে চালিত হবে না। সেটা একটা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এটাকে একটা পজিটিভ ভাবে দেখেন, পজিটিভ ভাইব হিসেবে দেখতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এই বিভিন্ন তদন্তের দাবি উঠছে বা বিভিন্ন অভিযোগ দাখিল হচ্ছে, যারা যে সংস্থা এই সকল বিষয়ে তদন্ত করবে তাদের কাছে ছেড়ে দেওয়া হোক যে তারা কি করবেন, তারা ঠিক করুক। এটা একটা পজিটিভ জিনিস হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আপনি রাজনৈতিক দলগুলো যদি এই অবস্থানে থাকে সেটা একদিক দিয়ে ভালো। আর রাজনৈতিক দলগুলো যদি অবস্থান কখনো পরিবর্তন করে বা যদি করবে কিনা আমি জানি না। সেটা সম্ভবত আপনার সংসদ অধিবেশন বসার পরে, সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এই সংসদের যাত্রা শুরু হওয়ার পরে হয়তো আমরা কোনো রেসপন্স দেখব। আমি কোনো রেসপন্স প্রত্যাশা করি না আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিশেষভাবে কোনো রেসপন্স কোনো বিষয়ে। সবকিছু আইনের হাতে ছেড়ে দেন। যারা তদন্ত করবেন তাদের কাছে ছেড়ে দেন। যারা তদন্তে থাকবেন তাদের হাতে সবকিছু থাকুক। তারা তদন্ত করে বের করুক। বরঞ্চ তদন্তের দাবিটা জনগণের পক্ষ থেকে জোরদার হোক, এটা আপনি প্রত্যাশা করতে পারেন। তো একটা এই সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে প্রচুর ডকুমেন্ট আছে। ডকুমেন্ট মানে সোশ্যাল মিডিয়া এআই ভিডিও না, একেবারে অথেন্টিক ভিডিও। প্রচুর অস্ত্র জুলাই আন্দোলনে, সেটা আমরা ইউনূস সরকার আমলে দেখি। ইউনূস সরকার বিদায় হওয়ার পর আমরা পুলিশ হত্যা এবং সেই সব ঘটনায় প্রচুর অস্ত্র, ভারী অস্ত্র দেখতে পাচ্ছি এখন ভিডিওগুলোতে। এবং আমরা জানি যে পুলিশের কাছে ইনফরমেশন আছে, ভিডিও ফুটেজ আছে। সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি আবারও সেই জুলাই আন্দোলনে অবৈধ অস্ত্র, বিদেশি নাগরিকদের উপস্থিতি, এই প্রসঙ্গগুলো তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালও বলেছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান হয়। ইউনূস আমলে সেই অভিযানগুলো হয়নি, কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এবার কি আমরা এই অস্ত্র উদ্ধারে আলোর মুখ দেখবো কিনা, এবং এই অস্ত্রগুলো বাংলাদেশে তো রয়ে গেছে, এগুলো কোন একটা গ্রুপ কি কারণে রেখে দিয়েছে, বা এই গ্রুপগুলো ভবিষ্যতে এই অস্ত্রগুলো আমাদের জন্য কতটা থ্রেট? অবৈধ অস্ত্র উদ্ধার করা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা প্রধান দায়িত্ব এবং অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতেই হবে। আপনি যখন অবৈধ অস্ত্রের কথা বলেন, অবৈধ অস্ত্র তো আপনার থানা লুট হয়েছিল, থানায় আগুন দেওয়া হয়েছিল, অনেক ঘটনা ঘটেছে, অনেকে নিহত হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে এবং অস্ত্র লুট করা হয়েছে। তার 2/3 অস্ত্র নাকি সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে উদ্ধার হয়েছে। বাকি 1/3 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এবং একসময় সরকারের উপদেষ্টা বলেছিলেন যে ওইসব অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না। তখন এটা নিয়ে বেশ অনেক কথাবার্তা হয়েছিল, হাসাহাসি হয়েছিল যে উনি কিভাবে জানলেন যে অবৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার করা হবে না, তাহলে কি ওনার সাথে তাদের যোগাযোগ আছে কিনা। যাই হোক, সেসব পুরানা বিষয়ে না গিয়ে এখন নতুন সরকার তো অবশ্যই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, সেটা থানার লুট হওয়া অস্ত্র হোক আর অন্য পথে আসা অস্ত্র হোক। কেন অস্ত্র একটা ব্যবসা এবং অস্ত্র থাকে বিভিন্ন গ্রুপের কাছে, বিশেষ করে অপরাধী চক্রের কাছে অস্ত্র থাকা মানে হলো দেশের অপরাধ বেড়ে যাওয়া, জনগণের ঘুম হারাম হয়ে যাবে। সুতরাং এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর যদি এটা কোনো রাজনৈতিক দল, উপদল বা গ্রুপের কাছে থাকে, সেটা রাজনৈতিক কারণে ব্যবহার হতে পারে, যেটাও সরকারের জন্য, একটা গণতান্ত্রিক সরকারের জন্য খুব বড় সমস্যা এবং সেন্সিটিভ। সুতরাং এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং অস্ত্রগুলো যাদের কাছে পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এটাই প্রত্যাশিত। আমি যে জিনিসটা জানতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়ে গেছে এবং নির্বাচনে তারা প্রভাব ফেলেছে। গতকালকে একটা দল, জনতার দল, অভিযোগ করে বলেছে, মানে কথা তাদের তো ডেলিভারি স্টাইলটা ছিল এরকম যে ইলেকশন তো হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভোট সব বিএনপিতে পড়েছে, বিএনপি পাস করেছে। নতুন সরকার আসার পর
আওয়ামী লীগের বিষয়ে দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন দেখা যাচ্ছে, একটু কোথাও কোথাও অফিস খুলছে আওয়ামী লীগের লোকজন। বাট আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে এই সরকার অলরেডি আপনার 20 দিনের মতো 10-15 দিন চলে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এই সরকারের অ্যাটিটিউড কেমন হবে? আওয়ামী লীগ কি দ্রুত সময় ফিরতে পারবে বলে মনে হয় কিনা দেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য? এবং একটা ইন্টারেস্টিং জিনিস দেখি যে আওয়ামী লীগ ফেরার বিষয়টা আসলে বিএনপিও হয়ে কোনো প্রতিক্রিয়া জানায় না, জামাত এবং এনসিপি সাংঘাতিক রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে। এইটার কারণ কি মনে হয়? আম, প্রত্যেকটা রাজনৈতিক দল তো তাদের যে লক্ষ্য, মানে তাদের আদর্শর বাইরে অন্য লক্ষ্য থাকে। ক্ষমতায় যাওয়া তো একটা লক্ষ্য। সুতরাং ওই লক্ষ্যের পথে যারা বাধা হতে পারেন তাদেরকে প্রতিহত করার বা তাদেরকে ডিলিট করার বা তাদেরকে রাজনীতির বাইরে রাখার একটা চেষ্টা করবেন, এটা খুব স্বাভাবিক। সেই চেষ্টা আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আপনি যে তথ্য দিলেন সেই তথ্য অনেক যাচাই করে দেখা গেছে যে এই তথ্যর পক্ষে অনেক নির্ভরযোগ্য তথ্য মনে হয়। অনেক আসনে যেখানে খুব কম ভোটে 5-10 হাজার 20 হাজার ভোটে ডিসাইড হয়েছে, সেই ডিসিশনটা আওয়ামী লীগের যারা ভোট দিতে গেছেন এবং মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে গিয়েছেন বলা হয়ে থাকে এবং সকলেই মনে করছেন যে তারা এই বিএনপি কে ভোট দিয়েছে এবং তারা জামাতের যে জোট ছিল সেই জোটের ক্ষমতায় আসার চেয়ে তারা মনে করেছেন যে বিএনপি ক্ষমতায় আসা তাদের জন্য ভালো হবে, সুতরাং তারা ভোট দিয়েছেন। এটা আওয়ামী লীগ হাইজ্যাক করে নিছে, এটা বলার তো কোনো কারণ নেই। এটা বলা ঠিক হবে না, কারণ ভোটার ভোট দিতে গিয়ে কোনো ভোটার আওয়ামী লীগকে ভোট দিবেন, কোনো কেউ বিএনপি কে দিবেন, কেউ জামাতকে দিবেন, এটা তো ভোটারের স্বাধীনতা। সুতরাং আমরা কিন্তু ওই কথা বলার মধ্যে দিয়ে ভোটারের স্বাধীনতার ব্যাপারে একটা বিরূপ মন্তব্য করছি। এরকম মন্তব্য তো আমরা অনেক করি যে 500 টাকা দিয়ে ভোট কেনা যায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টাও এরকম মন্তব্য করেছিলেন ভোটারদের বিষয়ে, বাংলাদেশের মানুষের বিষয়ে নানান মন্তব্য তিনি করেছেন। তো সুতরাং সেসব মন্তব্যের কথা তো আমাদের খেয়াল আছে। সুতরাং আমাদের এখন রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করতে হবে যে ভোটাররা তাদের ভোট যাকে খুশি তাকে দিবেন এবং তারা ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। সুতরাং এই সরকারকে ওইসব কথা বলে যে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে বা আওয়ামী লীগ বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে বা আওয়ামী লীগ এটা প্ল্যান করেছে, এইসব না বলে এই সরকার কিভাবে চলছে, সরকারের অন্য কোনো সমালোচনা আছে কিনা, সরকারকে কাজ করতে দিন। তারপর দেখেন যে আপনাদের যদি সমালোচনা থাকে সেই সমালোচনাগুলো করুন। অন্যখানে আসলে সমালোচনা করে কোনো লাভ নেই। বাট এটাও অনেক কিছুর উপর নির্ভর করে। আগে সংসদ বসুক, সরকার একটু চলুক। সরকার মাত্র তো 10-12 দিন হয়েছে। তো এই 12 দিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে এটা আমি প্রত্যাশা করি না। আমি মনে করি যে আমাদেরকে অন্তত 6 মাস অপেক্ষা করতে হবে সরকারের কার্যক্রম বোঝার জন্য। তবে এনসিপি এবং জামাতের প্রতিক্রিয়াটা একটু কিন্তু চোখে পড়ার মতন, তারা খুব বেশি রকমের ব্যাপারে অডিট আমরা দেখতে পাই। মানে এটা কি মনে হয় যে এনসিপি জামাত তো মনেই করে যে তারা একটা সরকারকে সরিয়েছে, সেটা আওয়ামী লীগের সরকার ছিল। তো সুতরাং তারা আওয়ামী লীগকে তাদের প্রধান শত্রু হিসাবে, এটা তো ঘোষিত শত্রু, সুতরাং তারা এনসিপি জামাত তো এই প্রতিক্রিয়া দেখাবেই এবং একটা দল হিসেবে তারা এইসব দাবি দাওয়া করতেই পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আমরা অনেকবার আলোচনা করেছি, আমার কথা হলো যে সকলের এটাই কথা হওয়া উচিত যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম নিষিদ্ধ করা ঈপ্সিত ফলাফল বয়ে আনে না এবং এটা অযৌক্তিক। সুতরাং আপনি তাদেরকে রাজনীতি করার সুযোগ দিবেন, জনগণের কাছে যাবেন, জনগণের কাছে আপনার কথাগুলো বলবেন, তাদের ভুল ত্রুটি, তাদের অন্যায় অত্যাচার নির্যাতন, ফ্যাসিস্ট কার্যকলাপ, গণহত্যা, নানান বিষয় আছে না তাদের কাছে, তারা এগুলো তুলে ধরবেন এবং এগুলো তুলে ধরার মধ্যে দিয়ে জনগণের থেকে ওইসব দলকে আপনারা বিচ্ছিন্ন করে দেবেন। সেটাই সব দলের লক্ষ্য হওয়া উচিত। এখানে এনসিপি জামাত একটু বেশি প্রতিক্রিয়া করছে, পুলিশ হত্যার ব্যাপারেও প্রতিক্রিয়াটা একটু বেশি। আমি তো সেটা আগেই বললাম যে ধরেন এইসব বিষয়ে প্রতিক্রিয়া না করে আপনি ছেড়ে দেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের মতো করে তাদের কাজটা করতে দেন না, তদন্তটা করতে দেন, তদন্ত করতে দিতে অসুবিধা কি? আমরা দেখেছি যে পার্লামেন্টে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। গণভোট এবং জুলাই সহ ভবিষ্যৎ কতটা কি দেখছেন আপনি, বা এই নিয়ে রাজনৈতিক অঙ্গন কিরকম উত্তপ্ত থাকতে পারে? ইতিমধ্যে এনসিপি বলছে গণভোট এবং যে জুলাই সংবিধান সনদ সংস্কার পরিষদ না হলে এটা পৃথক জিনিস। গণভোটের যে আদেশটা জারি করা হয়েছিল জুলাই সনদের প্রেক্ষিতেই, জুলাই সনদকে আপনার লিগালিটি দেওয়ার জন্য, সেই গণভোটের আদেশটাই তো আমাদের দেশের প্রথিতযশা আইনজীবীরা, জ্যেষ্ঠ আইনজীবীরা সকলেই বলেছেন এবং আমিও মনে করি একজন নাগরিক হিসেবে যতটুকু আমি বুঝতে পারি আমাদের সংবিধান এবং আইন কানুন, ওই আদেশটাই অবৈধ ছিল, এটা সংবিধান বিরোধী ছিল এবং সেই আদেশটা আসলে বাতিল হয়ে যাওয়া উচিত।
কারণ এই গণভোটের বিষয়টা অবৈধ। তো সুতরাং এইটা নিয়ে একটা রিট পিটিশন হয়েছে শুনেছি, সুতরাং এই রিট পিটিশনের মধ্য দিয়ে আমরা হয়তো আরো একটু খোলাসা কিছু পাবো কিনা সেই প্রত্যাশা করতে পারি। বাট গণভোটের আদেশটা রাষ্ট্রপতি যেভাবে এই আদেশ জারি করেছেন সেই আদেশ সংবিধান সম্মত নয়, সংবিধান সম্মত হয় নাই, সেটা একটা বড় ইস্যু। আরেকটা ইস্যু হলো যে আপনি গণভোটের পক্ষে যে ইয়েস ভোট যাই আপনি গুনে পেলেন 4 কোটির মতো, 12 কোটির মধ্যে 4 কোটি লোককে আপনি ইয়েস ভোটের পক্ষে পেয়েছেন। সুতরাং 12 কোটি ভোটারের মধ্যে 8 কোটি ভোটার তাহলে ভোট যারা দেন নেই, যারা ভোট নষ্ট করেছেন, যারা না ভোট দিয়েছেন, তারা তো মেজরিটি হয়ে যাওয়ার কথা। সুতরাং এইগুলো আরো গভীরভাবে পর্যালোচনা করে দেখবে বর্তমান সরকার বা আমাদের সংসদ, সেটা আমরা প্রত্যাশা করি। এবং এই সংসদকে সাংবিধানিক সভা করার কোনোই কারণ নেই, এবং সে কারণে বিএনপি খুবই একটা যৌক্তিক এবং রাইট ডিসিশন নিয়েছে যে তারা সংবিধান সভার কোনো শপথ গ্রহণ করেনি। তারপরে দেখা যাক জল গড়া। আমি সবচেয়ে জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বহু আলোচিত ক্যারেক্টার, তিনি খুব ব্যতিক্রমী ভাবে তার 1 বছরের সিকিউরিটি নিশ্চিত করেছেন, এসএসএফ সিকিউরিটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সিকিউরিটি, এবং তিনি সম্মান ভিভিআইপি সম্মান নিয়েছেন। তা আমলে তিনি 12 তারিখ ইলেকশন হয়েছে, 10 তারিখে তিনি তার এইসব নিশ্চিত করেছেন। কেন মনে হয়, কারণ কি? এবং এই ব্যতিক্রমী কার্যক্রম আগে 3 মাসের জন্য যারা উপদেষ্টারা বিদায় নিতেন, চিফ অ্যাডভাইজার, তাদের 3 মাসের জন্য সিকিউরিটি দেওয়া, তিনি 1 বছরের জন্য নিলেন। সিগনিফিকেন্ট কেন বা কি পার্থক্য আছে? হ্যাঁ, 3 মাসের জন্য যখন তারা আসতেন তখন তো তারা এটা প্রয়োজন বোধ করেননি, কারণ তারা সকলের সমর্থনে এসেছিলেন, মানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সমর্থনে। 1/11 এর পরেও কিন্তু ওই সরকারটা 2 বছর ছিল, সেখানকার যে প্রধান উপদেষ্টা ছিলেন তিনিও এই সুযোগটা নেননি। সুতরাং আপনি যে 3 মাস না 2 বছর না 1.5 বছর কে কতদিন থাকলো তার ভিত্তিতে এই সুযোগটা দেওয়া হবে কিনা একটা আলোচনার বিষয়। এখন তো এটা উনি আইন পাশ করেছেন, শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করেন কেন? উনি কি কি করেছেন এটা তো লম্বা লিস্ট আছে। তো ওই তার লম্বা লিস্টের মধ্যে তার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তার যে ব্যবসা বাণিজ্য, তার যে অনেক কিছু সাথে এটা আরেকটা পালক যোগ হয়েছে। আপনি এই পালকটা তার মাথায় যোগ করে দেন, অসুবিধা নাই। মানে আপনি কি মনে করছেন যে তিনি ঝুঁকি ফিল করছেন এইসব দিক থেকে? না, ঝুঁকির জন্য যে এটা করেছেন এরকম না, বাট ভিভিআইপি মর্যাদা তো ভালোই, মানে এটা কিন্তু এই নির্বাচিত সরকারও যে কাউকে কিন্তু এরকম মর্যাদা দিতে পারে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আছে, পৃথিবীর অনেক দেশে আছে যে আপনার যারা বিরোধী দলীয় নেতা, যারা বিরোধী দলে আছেন বা যারা দেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের নিরাপত্তার জন্য ব্ল্যাক ক্যাট কমান্ডোস কিন্তু নিয়োগ করা হয়। সুতরাং ওনার নিরাপত্তা ঝুঁকি যদি থাকে, সেটা বর্তমান সরকার আলাপ আলোচনা করে তারা কিন্তু নিরাপত্তা ঝুঁকির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই পারতেন। কিন্তু উনি, আপনি যেটা বললেন যে 10 তারিখে এই গেজেটটা ইস্যু হয়েছে, খুবই মানে এটা অবাক করা কাণ্ড বলতে পারেন আপনি। বাট আমি তো এক কথাই বলে দিলাম যে তার অনেকগুলো পালক যুক্ত হয়েছিল, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি যদি বিবেচনা করেন, সেই পালকে এটা আরেকটা পালক তার যুক্ত হয়েছে। সুতরাং এই বিষয়ে বেশি কথা বলার দরকার কি? উনি তো যা যা করেছেন সবাই তো, দেশবাসী তো জানে কি কি করেছেন উনি। এবং উনি প্রধান উপদেষ্টা থাকার সময় উনার সংগঠন বা উনার ব্যবসা বাণিজ্যের জন্য কি কি কাজ করছেন সেটাও তো দেশবাসী সকলেই জানেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক অনেক কৃতজ্ঞতা দর্শকের পক্ষ থেকে আপনার প্রতি। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।